হাই স্টুডেন্টস, একটা সময় পিসিবি কম্বিনেশন নিয়ে যারা ক্লাস 12 অবধি পড়াশোনা করেছে তাদের টপ কেরিয়ার অপশান একটাই ছিল, সেটা হচ্ছে এমবিবিএস ডিগ্রিটা করতে হবে, ভালো ডাক্তারবাবু হয়ে উঠতে হবে। কিন্তু এটা সত্যি যে আজকের যুগে বর্তমানের পরিস্থিতি যদি আমরা দেখি, যেখানে সিট সংখ্যা ভীষণ লিমিটেড অল ওভার ইন্ডিয়ার কথা যদি ধরি, যেখানে এক্সামের যে ইন্টেন্সিটি সেটাও ভয়ঙ্কর টাফ। এই বছরই প্রায় 23 লাখের কাছাকাছি স্টুডেন্ট এক্সাম দিয়েছিল, মানে অ্যাটলিস্ট রেজিস্ট্রেশনটা করেছে। এক্সাম কতজন দিয়েছে এখনও এক্স্যাক্টলি আমি জানতে পারিনি, তোমরা জানতে পারলে অবশ্যই কমেন্টসে জানাবে। তো যাই হোক, এবং সেইখান থেকে যে সিট সংখ্যা ওই অ্যাভারেজ সরকারি বেসরকারি মিলিয়ে অল ওভার ইন্ডিয়া লাখখানেকের কাছাকাছি। তো এরকম একটা কম্পিটিটিভ ব্যাপার, যেখানে একদম সরকারি কলেজগুলোতে যদি এমবিবিএস করা যায় তবেই খরচটাও আয়ত্তের মধ্যে থাকে মধ্যবিত্তের, এবং যেখানে প্রাইভেট কলেজে যদি যেতে হয় বাধ্য হয়ে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইভেট কলেজগুলো বা অল ওভার ইন্ডিয়াও কিছু কিছু সীমিত কয়েকটা প্রাইভেট কলেজ ছাড়া ম্যাক্সিমাম প্রাইভেট কলেজেই একটা হিউজ খরচের ব্যাপার, যে খরচ মধ্যবিত্তের নাগালের বাইরে। তো যে কারণে অনেক স্টুডেন্ট, বিশেষ করে এই নিটের মতো এক্সাম যারা হয়তো খুব সিরিয়াসলি দিয়েছিল কিন্তু আলটিমেটলি বুঝতে পারছে যে এই যে মার্কস, মানে কারণ এক্সাম দেওয়ার পরেই বোঝা যায় যে কার কীরকম মার্কস আসতে পারে। তো সেটা দেখে তারা যখন বুঝতে পারছে যে না, আর বোধহয় এমবিবিএস করাটা হলো না, কারণ তাদের যে মার্কস সেটাও খুব একটা ভালো হয়নি, মানে বুঝতেই পারছে এক্সাম খুব একটা ভালো হয়নি, প্লাস প্রাইভেট কলেজে অত হিউজ একটা ফিস দিয়ে এমবিবিএস করাটা তাদের কাছে একটা দিবা স্বপ্ন দেখার মতো। এমন অনেকেই থাকো তোমরা, এমন অনেকেই তোমরা আছো, আমি জানি অনেক স্টুডেন্টই এমন আছো। তো আজকের আমার এই ভিডিওতে আমি তোমাদের তিনখানা এমন কেরিয়ার নিয়ে আলোচনা করব, যে তিনটে কেরিয়ার কিন্তু এমবিবিএস যদি না করো তাও পিসিবি কম্বিনেশন নিয়ে ক্লাস 12-এর পর দুর্দান্ত কেরিয়ার অপশান হতে পারে। এই তিনটের মধ্যে যদি একটা তোমরা চয়েস করতে পারো, মাথায় রাখবে এছাড়াও আরও বেশ কিছু অপশানস আছে। এমবিবিএস অল্টারনেটিভ যদি বলা হয় তাহলে বেশ কিছু অপশানস আছে, কিন্তু তার মধ্যে এমন কিছু অপশানসও আছে যেগুলো নিয়ে আমি একটু লাস্টে আলোচনা করব, যে অপশানসগুলো কিন্তু খুব একটা মানে আমাদের যুগোপযোগী নয়, মানে এখনও হয়তো সেই সমস্ত মানে ফিল্ডগুলো গ্রোয়িং, মানে সেখানে এখনও চাকরির তেমন সুযোগ নেই, বা ভীষণ চ্যালেঞ্জিং একটা এনভায়রনমেন্টের মধ্যে পড়তে হয়, বা খুব যারা রিস্ক নিতে ভালোবাসে তাদের জন্য ভালো। যে স্টুডেন্টটা চাইছে যে আমি এমন কোনো বিষয় নিয়ে পড়াশোনা করব যেটা করার পরেই আমি ডাইরেক্ট একটা প্রফেশনের সাথে যুক্ত হতে পারি, নিজে ইনকাম করা স্টার্ট করতে পারি, নিজে প্র্যাকটিস শুরু করতে পারি, এই টাইপের কেরিয়ার যারা চাইছে তাদের জন্য কিন্তু ওই কেরিয়ারগুলো খুব একটা ভালো নাও হতে পারে। আমি সেই কেরিয়ারগুলো নিয়ে লাস্টে আমি শর্টে আলোচনা করব। ওই কেরিয়ারগুলো কিন্তু অবশ্যই এমবিবিএস অল্টারনেটিভস, কিন্তু ওই টপ নয়, মানে টপ 3-এর মধ্যে যে তিনটে রেখেছি এই তিনটেই কিন্তু মাথায় রাখবে ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড এবং হাই স্যালারি বলো বা হাই ইনকামের একটা মানে পাথ, হাই ইনকাম কেরিয়ার যদি চাও তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমরা কিন্তু চয়েস করতেই পারো। দেখো, প্রথমেই যে কেরিয়ারটার কথা বলবো বিডিএস, ওকে, ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি। কেরিয়ার স্কোপ কী কী আগে একটু দেখে নিই। দেখো, রোলস ডেন্টিস্ট, ডেন্টাল সার্জন, অর্থোডন্টিস্ট, পাবলিক হেলথ ডেন্টিস্ট। এই রোলগুলো, এই জবগুলো রোলগুলো তোমরা কিন্তু প্লে করতে পারো আফটার কমপ্লিশন অফ দিস কোর্স, ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি কোর্স। এবং বুঝতেই পারছো, এবং অবশ্যই নিট রিকোয়ারমেন্ট আছে কি, যে নিটে কি কোয়ালিফাই করতে হবে? ইয়েস, অফকোর্স, নিট ছাড়া কিন্তু ঠিক যেমন এমবিবিএস করা অসম্ভব, ঠিক তেমন একজন বিডিএস মানে দাঁতের ডাক্তার আমরা যেটাকে বলি, সেটা হতে গেলেও কিন্তু তোমাকে অবশ্যই নিট কোয়ালিফাইড হতে হবে, ওকে, ম্যান্ডেটরি। টপ কলেজের ইন ওয়েস্ট বেঙ্গল, দেখো ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতায় অবস্থিত, গভর্নমেন্ট কলেজ। বার্ডওয়ান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, বার্ডওয়ান। দেন নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ, এটাও একটা গভর্নমেন্ট কলেজ। গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, কলকাতা, এটা কিন্তু প্রাইভেট কলেজ। হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ, পূর্ব মেদিনীপুরে অবস্থিত, এটাও একটি প্রাইভেট অপশান। কুসুম দেবী সুন্দরলাল দুগার জেন ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা, এটাও প্রাইভেট অপশানস। এবং স্টার্টিং স্যালারি, মানে যদি কেউ কোনো একটা নার্সিংহোম বা ডেন্টাল ক্লিনিকের সঙ্গে যুক্ত হয় সেক্ষেত্রে স্টার্টিং যে স্যালারি সেটা হতে পারে এন্ট্রি লেভেল ডেন্টিস্টদের 3 থেকে 5 লাখ টাকা পার অ্যানাম, আর উইথ এমডিএস স্পেশালাইজেশন 8 থেকে 12 লাখ পার অ্যানাম, ওকে। এবং মাথায় রাখবে অবশ্যই যদি প্রাইভেট প্র্যাকটিশনার হও, মানে নিজে যদি প্রাইভেট
নিজের ক্লিনিক খুলতে পারো বা নিজে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে এই ইনকাম কিন্তু আরও অনেক হতে পারে। নিশ্চয়ই তোমরা জানো একজন ভালো ডাক্তারবাবুর মানে চাহিদা কতটা এবং তিনি কতটা কোন লেভেলে গিয়ে ইনকাম করতে পারে সেটা কিন্তু নিশ্চয়ই তোমরা আইডিয়া আছে তোমাদের। এবং মাথায় রাখবে আউট অফ ইন্ডিয়া ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো সেগুলোতে কিন্তু এই মানে ডেন্টিস্টদের ভীষণ ডিম্যান্ড এবং দুর্দান্ত তাদের ইনকাম কিন্তু সেই সমস্ত দেশে। তো অবশ্যই বিদেশে গিয়েও কিন্তু দুর্দান্ত কেরিয়ারের অপশানস আছে। সো অবশ্যই তোমরা কিন্তু এমবিবিএস করার সুযোগ যারা মানে পাচ্ছ না, কম মার্কসের জন্য হোক কি হাই ফিজের জন্য হোক, তোমরা কিন্তু অবশ্যই বিডিএসকে নিজেদের কেরিয়ার হিসেবে চয়েস করতেই পারো, একদম প্রথমেই রাখতে পারো। তারপরেই যে অপশানসটা আসছে সেটা স্পেশালি মেয়েদের জন্যে অবশ্যই বিএসসি নার্সিং। দেখো ব্যাকেটে আমি দিয়েই দিয়েছি গভর্নমেন্ট কলেজেস, চেষ্টা করবে সরকারি কলেজগুলো থেকে যাতে বিএসসি নার্সিং করতে পারো। কেরিয়ার স্কোপ কী কী আছে না, জব রোল কী কী পেতে পারো, স্টাফ নার্স, নার্সিং অফিসার, নার্স এডুকেটর মানে যারা পড়ান, প্রফেসর বা টিচার যারা নার্সিংয়ের ট্রেনিং দেন, ক্লিনিক্যাল নার্স স্পেশালিস্ট। ওকে, দেন অপরচুনিটিস কোথায় কোথায় না, গভর্নমেন্ট হসপিটালগুলোয় অপরচুনিটিস আছে, প্রাইভেট হসপিটালে অপরচুনিটি আছে, মিলিটারি সার্ভিস সেখানেও অপরচুনিটিস আছে, ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার ফেসিলিটিস সেখানেও অপরচুনিটিস আছে। মানে মনে রাখবে ভালো নার্সের কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে পাস করা নার্সদের দেশে শুধু নয় বিদেশেও ভীষণ চাহিদা রয়েছে। তো অবশ্যই যদি ইন্টারন্যাশনাল কেরিয়ারও তৈরি করতে চাও, বিদেশে গিয়েও কেরিয়ার তৈরি করতে চাও, তাহলেও কিন্তু দুর্দান্ত একটা কেরিয়ার অপশান হতে পারে। নিট রিকোয়ারমেন্ট আছে কি নেই সেটাও এখানে দেখে নিই যে না, নিটের কোনো রিকোয়ারমেন্ট নেই। অ্যাডমিশান থ্রু জেনপাস ইউজি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিল তারই আন্ডারে জেনপাস ইউজি যে এক্সামটা হয় তোমরা অনেকেই হয়তো জানো, সেই এক্সামের ভিত্তিতেই কিন্তু কাউন্সেলিং হয় সেখানেও এবং তার ভিত্তিতেই কিন্তু অ্যাডমিশান হয় এই বিএসসি নার্সিং কলেজগুলোতে এবং টপ গভর্নমেন্ট কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল। ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ IPGMER কলকাতা, দেন কলেজ অফ নার্সিং SSKM হসপিটাল, RG কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতায় অবস্থিত, নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা। এছাড়াও আরও বেশ কিছু গভর্নমেন্ট কলেজ তো আছেই এবং বেশ কিছু প্রাইভেট কলেজও আছে, কিন্তু মাথায় রাখবে যে চেষ্টা করবে যাতে এই নার্সিংটা বিএসসি নার্সিংটা সরকারি কলেজ থেকেই করা যায়, কারণ ফিজের ব্যাপারটা তো আছেই, প্লাস ওই ইন ফিউচার যে মানে চাকরির ব্যাপারটা না একদম সিকিউরড হওয়া যায়, মানে একটা ভালো সরকারি চাকরি সেই ব্যাপারটা কিন্তু সিকিউর করা যায় যদি তুমি সরকারি কলেজে চান্স পাও। তো অবশ্যই চেষ্টা করবে, যদি না হয় একান্তই যদি না হয়, হয়তো র্যাঙ্ক খুব কম এলো তখন তা সম্ভব নয়, সেক্ষেত্রে কি মানে হাল ছেড়ে দেবে নাকি কাঁদতে বসবে, একদমই নয়। তখন অবশ্যই যে ভালো প্রাইভেট কলেজগুলো আছে সেগুলো তোমরা অপ্ট করতে পারো। সরকারি যে কলেজ সেখানে ফিস 10 থেকে 50,000 পার অ্যানাম প্রতি বছর, এবং প্রাইভেট কলেজগুলোতে ফিস অবভিয়াসলি একটু বেশি হবে, 1 লাখ থেকে 3 লাখ পার অ্যানাম। স্টার্টিং স্যালারি যদি ধরো স্টাফ নার্সদের স্যালারি হয় 3 থেকে 5 লাখ পার অ্যানাম, আর হেড নার্স বা নার্স এডুকেটরদের স্যালারি কিন্তু অনেকটাই বেশি হয়, 4.5 থেকে 12 লাখ পার অ্যানাম। এবং মাথায় রাখবে বিদেশে গিয়েও কিন্তু যে মানে একদম নাম করা যে হসপিটাল নার্সিংহোমগুলো আছে সেখানেও কিন্তু এই আমাদের ইন্ডিয়া থেকে পাস করা বিএসসি নার্সিং করা মানে ক্যান্ডিডেটদের ভীষণ ডিম্যান্ড রয়েছে। ওকে, তো অবশ্যই তোমরা কিন্তু এমবিবিএসের অল্টারনেটিভ হিসেবে অবশ্যই বিএসসি নার্সিংকে খুব উঁচু দিকে রাখতে পারো। তারপরেই যেটা আসছে সেটাও কিন্তু মাথায় রাখবে একটা দুর্দান্ত কেরিয়ার অপশান হতে পারে, এবং শুধু দুর্দান্ত নয় তার সাথে সাথে মাথায় রাখবে এই যে আগে বিডিএফ যেটা ছিল মানে ডেন্টিস্ট হওয়ার যে কেরিয়ার অপশান বা নার্স হওয়ার কেরিয়ার অপশান, এগুলো যথেষ্ট পুরনো এবং ট্র্যাডিশনাল বলতে পারো। কিন্তু এই যে বিএসসি বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি অ্যান্ড জেনেটিক্স নিয়ে এই যে কেরিয়ার পাথটা আমি তোমাদের সামনে তুলে ধরছি না, এটা কিন্তু ফিউচার, এটা কিন্তু আমাদের শুধু আজকের দুনিয়া নয়, আমাদের ভবিষ্যতের দুনিয়াকেও সেভ করবে। এই কেরিয়ার অপশান নিয়ে যারা এগিয়ে যাবে তাদের উপর নির্ভর করবে যে মানব প্রজন্ম কত সুন্দরভাবে আরও ভবিষ্যতে বাঁচতে পারবে বা রোগ ভোগ থেকে কতটা নিজেকে নির্মূল রাখতে পারবে, মানুষের ইমিউনিটি পাওয়ার, এই যে আকাশ বাতাসে আমরা যে পলিউশন সেই পলিউশন কতটা কমার সম্ভাবনা থাকবে, পৃথিবী কতটা বাসযোগ্য হতে পারে, সব কিছুই কিন্তু অনেকটাই নির্ভর করবে এই বিএসসি বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজি অথবা জেনেটিক্স নিয়ে যারা পড়াশোনা করবেন তাদের উপর। তো বুঝতেই পারছো কতটা ফিউচারিস্টিক একটা কেরিয়ার। এবং এই শুধু বিএসসি বায়োটেকনোলজি এই বিষয়টা নিয়েই যদি তুমি একটু তলিয়ে দেখো, এখানেও কিন্তু
যে এর যে মানে পার্টসগুলো আছে না, বায়ো ইনফরমেটিক্স রয়েছে, দেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং রয়েছে, এই টাইপের যে পার্টগুলো রয়েছে, মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজিরই একটি পার্ট বলতে পারো, হ্যাঁ, জেনেটিক্সও এরই একটি পার্ট বলতে পারো। তো যাই হোক, শুধু বিএসসি বায়োটেকনোলজি এই কোর্সটা যদি তোমরা চয়েস করতে পারো, 4 বছরের ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স যেসব জায়গায় করা হয়, তাহলে কেরিয়ার স্কোপ কী কী হতে পারে দেখো। রোলস মানে জব রোল কী কী হতে পারে। রিসার্চ সায়েন্টিস্ট হতে পারো হায়ার স্টাডি করার পর, মাইন্ডেড এমএসসি করার পর, তারপর পিএইচডি করতে পারবে, এবং তখনই এই সায়েন্টিস্ট এই একদম এগুলো একদম টপ রোল আর কি। ওকে, দেন বায়োটেকনোলজিস্ট টপ রোল, দেন ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েট, এটা কিন্তু একদম মানে গ্র্যাজুয়েশনের পরেই তোমরা হতে পারো, মানে একদম যে কলেজগুলোয় ভালো কলেজগুলোয় এই বিএসসি বায়োটেকনোলজির মতো কোর্স করানো হয়, তারা কিন্তু প্লেসমেন্ট দেয় এই ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে। দুর্দান্ত কেরিয়ার, দুর্দান্ত মানে রিসার্চ ওরিয়েন্টেড কেরিয়ার, একদম মানে ড্রিম জব বলতে পারো। কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট, কোয়ালিটি কন্ট্রোল যে কোনো ফুড প্রসেসিং যে কোম্পানিগুলো আছে বা বিভিন্ন ওষুধ তৈরি করা যে কোম্পানিগুলো আছে, সেখানে কোয়ালিটি কন্ট্রোল যে সেগমেন্ট থাকে, সেখানেও কিন্তু অ্যাসোসিয়েট হিসেবে, অ্যানালিস্ট হিসেবে চাকরি পেতে পারো। তো দুর্দান্ত কেরিয়ার অপশান হতেই পারে, বুঝতেই পারছো। অপরচুনিটিস কোথায় কোথায়, ফার্মাসিউটিক্যালস যে কোম্পানিগুলো যেখানে ওষুধ তৈরি হয়, সেই সমস্ত, এবং ওষুধের কতটা দেখো, একটা কোম্পানি সেটা কি কোন ইন্ডাস্ট্রির আন্ডারে, না মেডিসিন ইন্ডাস্ট্রি, এবং মেডিসিন ইন্ডাস্ট্রির গুরুত্ব কি মানুষের জীবনে আছে বা ভবিষ্যতে থাকবে, এই প্রশ্ন যদি আমি করি, উত্তর একটাই আসবে, হ্যাঁ, এবং যত দিন যাবে আরও বাড়বে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। রিসার্চ ল্যাবসগুলো লাগবে, মানে ওই মানুষের জীবন নিয়ে আর কি যারা কাজ করে চলেছেন, মানুষের জীবন যাতে বাঁচানো যায়, জীবন যাতে আরও উন্নত করা যায়, তার জন্য যারা যে সমস্ত ইন্ডাস্ট্রি কাজ করে চলেছে, সেই সবগুলোই কিন্তু এর সঙ্গে জড়িত। দেখো, হেলথ কেয়ার ইনস্টিটিউশনস, ওকে, দেন এগ্রিকালচারাল সেক্টর, জৈব সার, এমন মানে পেস্টিসাইড তৈরি করা, যে পেস্টিসাইড ফসলে বা ফলমূলে প্রয়োগ করলে পোকামাকড় মরে যাবে বা পোকামাকড় তেমন লাগবে না, কিন্তু মানুষের শরীরে, মানুষ যখন সেই ফলমূল শাকসবজি খাবে, তখন যাতে সেটা অল্প ধোয়াধুয়ি করলেই সেই বিষাক্ত প্রভাবটা সহজেই চলে যায়, মানুষের শরীরের ভেতর যেন কোনো ক্ষতি না করে, এমন পেস্টিসাইড তৈরি করা যাতে মানুষের শরীরে তেমন ক্ষতিটা না হয়, যেটা আজকের অনেক পেস্টিসাইডের জন্যই হয়, নিশ্চয়ই তোমরা জানো, যে কারণে আজকের অর্গ্যানিক ফুডের ভীষণ চল। এবং শুধু তাই নয়, ওই যে জিএমও প্রোডাক্ট, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, নিশ্চয়ই নাম শুনেছো। আজকের এই সোয়াবিন যেটা আমরা খাই, ইভেন কর্ন মানে ভুট্টার চাষ, ইভেন গম, এইগুলোর প্রোডাকশান বাড়ানোর জন্য এর বীজের মধ্যে জেনেটিক্যালি চেঞ্জ করে দেওয়া হয়েছে, মডিফাইড করা হয়েছে, যাতে কম এরিয়াতে অনেক বেশি ফসল উৎপাদন হয়। এবং শুধু তাই নয়, অল্প বৃষ্টিতেই যাতে ফলন ভালো হতে পারে, সহজে যাতে পোকামাকড় না লাগতে পারে, এক্সট্রা পেস্টিসাইড যাতে না দিতে হতে পারে, তার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার সেটা যেন তার মধ্যে এসে যায়, তার জন্য জিনগত চেঞ্জ করা হয়েছে। এবং সেই জিনগত মানে চেঞ্জ যারা করেছেন, তারা সব এই জেনেটিক্স নিয়েই পড়াশোনা করেছেন, বা বায়োটেকনোলজিস্ট তারা, ওকে, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার যারা, তারাই কিন্তু করেছেন। তো বুঝতেই পারছো এই জিএমও প্রোডাক্টের আরও কত দরকার আছে। এবং নিশ্চয়ই তোমরা জানো, এই জিএমও প্রোডাক্ট নিয়ে আবার অনেক প্রচলিত কথা আছে, যে সেটা খেলে নাকি মানুষের শরীরে অনেক নেগেটিভ এফেক্ট আসে। তো সেটাও রিসার্চ করে দেখা, এবং আদৌ সেটা যদি সত্যি হয়, তাহলে যাতে সেটা না হয়, যে হ্যাঁ, প্রোডাকশন বাড়বে, ফলন বাড়বে, পোকামাকড় লাগবে না, কিন্তু মানুষ খেলেও যেন শরীরটা না খারাপ হয়, যাতে দীর্ঘমেয়াদী কোনো দুরারোগ্য রোগ ব্যাধি না হয়, সেই রকম কোনো জিএমও প্রোডাক্ট তৈরি করা, সেই সব বিষয় নিয়ে কিন্তু রিসার্চ করবেন এই বায়োটেকনোলজিস্টরা। ওকে, তো ভীষণ মানে বুঝতে পারছো যে ইন ফিউচার, মানে এখন তো বটেই, ইন ফিউচারও এর যত দিন যাবে এর গুরুত্ব বাড়বে। ওকে, তো ভীষণ প্রেস্টিজিয়াস কেরিয়ার হতে পারে। ইভেন আমি তো অনেক ক্ষেত্রে মনে করি, ইভেন এমবিবিএস পাস করে ডাক্তারবাবুরা যতটা সম্মান নিয়ে কাজ করেন, যতটা প্রতিপত্তি নিয়ে কাজ করেন, এই বিষয় নিয়ে পড়াশুনো করার পর তার যে প্রতিপত্তি, তার যে সম্মান আরও অনেক বেশি জায়গায় যেতে পারে, আরও অনেক টপ লেভেলে যেতে পারে। নির্ভর করবে তুমি কতটা সিরিয়াসলি এই কোর্সটা করতে পারছো। ওকে, তো নিট রিকোয়ার্ড এই কোর্স করার জন্য? একদমই নয়, নিটের কোনো রিকোয়ারমেন্ট নেই। পিসিবির যে মার্কস, সেই মার্কসের ভিত্তিতেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজে অ্যাডমিশন হয়। হ্যাঁ, বিভিন্ন কলেজে তাদের নিজস্ব এন্ট্রান্স এক্সাম থাকতে পারে। যেমন আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের টপ কলেজ যদি আমি বলি, তাহলে অবশ্যই থাকবে সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা, একদম 1 নম্বর কলেজ বিএসসি বায়োটেকনোলজি। তো সেই মানে কলেজে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু ওদের নিজস্ব এন্ট্রান্স এক্সাম আছেই। তারপরেই আরেকটি কলেজ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যথেষ্ট নামডাকওয়ালা কলেজ, এখানেও এন্ট্রান্স এক্সাম আছে। দেন
প্রাইভেট যে কলেজগুলো তার মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স এফবিজিআই গ্রুপের আন্ডারে কলেজটি, এবং এই কলেজেও কিন্তু এদের এন্ট্রান্স এক্সামের ব্যবস্থা আছে, প্লাস যে মার্কস তোমরা ক্লাস 12-এ পেয়েছো সব কিছু নিয়ে একটা ট্যালি করে তারপরেই কিন্তু অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায় এই টাইপের কলেজগুলো। ওকে, দেন ব্রেনওয়ার আছে, রামকৃষ্ণ মিশন, বিদ্যামন্দির, বেলুর আছে, এই টাইপের আরও বেশ কিছু কলেজেস আছে বা ইনস্টিটিউশন আছে যেখানে কিন্তু খুব ভালোভাবে এই টাইপের কোর্স করানো হয়, বিএসসি ইন বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজি বা জেনেটিক্স। আমি তোমাদের বলবো, আলাদা করে সাজেশান দেবো যে অবশ্যই বিএসসি ইন বায়োটেকনোলজি এটাকেই ফার্স্ট চয়েসে রাখবে। দেখো, গভর্নমেন্ট কলেজ থেকে যদি পড়াশোনা করো তাহলে পার অ্যানাম মানে প্রতি বছর যে ফিজ সেটা কিন্তু 40 থেকে 1 লাখ টাকার কাছাকাছি হতে পারে। মোস্ট প্রবাবলি এই যে ফিজটা দেওয়া আছে এটা ভুল দেওয়া আছে, এটা আরও অনেকটাই কম হবে সরকারি কলেজের ক্ষেত্রে অ্যাটলিস্ট, এবং প্রাইভেট কলেজের ক্ষেত্রে এখানে 1 থেকে 2 লাখ টাকা দেওয়া আছে, এটাও আমার কিছু কিছু কলেজের ক্ষেত্রে সত্যি। কিন্তু এমন বেশ কিছু কলেজ আছে যেমন SVMS কলকাতা, আমি জানি এর চেয়ে অনেক কম মানে কোর্স ফি, অল ওভার যে 4 বছরের যে টোটাল কোর্স ফি সেটাও কিন্তু 3 লাখের মধ্যেই থাকবে। তোমরা এক্স্যাক্ট কোর্স ফি এই কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে। বারবার বলছি, এই যে ফিসগুলো না, এই ফিসগুলো বিভিন্ন সাইটে বিভিন্ন সোর্সে বিভিন্ন রকমভাবে থাকে, যে কারণে এক্স্যাক্ট ফিস কিন্তু দেওয়া যায় না। তো তোমরা ফিসগুলো অমিট করবে, এক্স্যাক্ট ফিস আমার কথা শুনেই সেটাকেই একদম আত্মবাক্য ধরে একদমই নেবে না, অবশ্যই কলেজে ফোন করে যাচাবে বা সেই কলেজের ওয়েবসাইটে ভিজিট করে নেওয়ার চেষ্টা করবে। ম্যাক্সিমাম কলেজে ওয়েবসাইটে ওপেনলি ফি মানে ফি স্ট্রাকচার দেওয়া থাকে না, সেই কলেজে কন্ট্যাক্ট করলে তবেই কিন্তু ফিস আপ টু ডেট ফিস পেয়ে যাবে। ওকে, তো যাই হোক, তারপরে দেখো এন্ট্রি লেভেল স্যালারি যদি ধরি তাহলে অবশ্যই অ্যাজ এ ফ্রেশার্স প্রথমে 2.5 থেকে 4 লাখ টাকা পার অ্যানাম এরকম একটা স্যালারি রেঞ্জ পাওয়া যায়। দেন হায়ার স্টাডিজ করে যদি ফ্রেশার দিতে পারো, মানে একবারে ধরো এমএসসি ইন বায়োটেকনোলজি করে তুমি কোথাও একটা চাকরিতে ঢুকলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা 6 লাখ থেকে 10 লাখ পার অ্যানাম এরকম একটা কিন্তু মানে স্যালারির চাকরি পেতে পারো। জাস্ট চাকরির কথা বলছি, এরপরে যদি তুমি একদম আরও হায়ার স্টাডি করো, মানে পিএইচডি করে রিসার্চ সায়েন্টিস্ট হও, বিদেশে গিয়ে রিসার্চ করার সুযোগ পাবো। আমাদের দেশেও আজকে প্রচুর রিসার্চের অপশানস আছে, সেখানে যদি যোগ দিতে পারো তা সেখানে তো তোমার কেরিয়ারটা একটা অন্য লেভেলে চলে যাবে। সেখানে যেমন হিউজ একটা ইনকামের অপশানস তো থাকবেই, তেমন যেটা বলেছিলাম যে মানুষকে বাঁচানোর জন্য যে সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে তুমি জড়িত থাকবে সেখানে তোমার স্যালারিটা বা তোমার যে ইনকামটা সেটাকে খুবই নগণ্য বলে মনে হবে। এবং অবশ্যই সেই কাজের যে ইন্টিগ্রিটি, সেই কাজের যে ভ্যালু, সেটা কিছু কিছু জায়গায় আমি তো বলবো ডাক্তারবাবুদের চেয়ে অনেকটা বেশি। তো অবশ্যই তোমরা কিন্তু এই বিএসসি ইন বায়োটেকনোলজি এই কোর্সকেও কিন্তু এমবিবিএস অল্টারনেটিভ হিসেবে রাখতেই পারো। যাই হোক, এরপরে আমি তোমাদের বলেছিলাম এমন কিছু কিছু কোর্সেস আছে যেগুলোকেও এমবিবিএস অল্টারনেটিভ হিসেবে রাখা হয়, এবং অনেক জায়গাতেই এই কোর্সগুলোকেও ভীষণ গুরুত্বের সঙ্গে দেখা হয়। আমিও একদম কোনো অংশেই এই কোর্সগুলোকে ছোট করে দেখছি না, প্রত্যেকটা কোর্সই দুর্দান্ত এবং অনেক কিছু শেখার আছে। তার মধ্যে মানে এমন কিছু কোর্স আছে যে কোর্স আমাদের একদম মানে আমাদের প্রাচীন যে ঐতিহ্য তার সঙ্গে যুক্ত, সবই ঠিক আছে, কিন্তু এই কোর্সগুলো করার পর মানে যে জব অপরচুনিটি সেটা কিন্তু এখনও হয়তো অতটা স্টেডি নয়। ওকে, বা একটু রিস্ক জোনে থাকতে পারো, একটু নিজে রিসার্চ করে নেবে, করে নিয়ে তারপরেই কিন্তু এই কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা চয়েস করতে পারো। অনেক কিছু শেখার আছে এবং অবশ্যই এমবিবিএস অল্টারনেটিভ। দেখো, বিএইচএমএস, বিএএমএস, ওকে, মানে এই দুটো একটা হোমিওপ্যাথি মেডিসিনের উপর আর একটি আমাদের আয়ুর্বেদ মেডিসিনের ওপর, প্রাচীন ভারতীয় যে ঐতিহ্য তার ওপর। এবং নিশ্চয়ই তোমরা জানো যে অনেক ক্ষেত্রেই আমি নিজেও দেখেছি যে আয়ুর্বেদ ম্যাজিকের মতো কাজ করে, এবং আয়ুর্বেদ এমন একটি জিনিস যার কোনো সাইড এফেক্ট হয় না। মানে সাইড এফেক্ট হলেও মানে সেটা ওরা মারণ মানে খুব একটা মানে ওই অ্যালোপ্যাথিকের মতো ওরকম ভয়ঙ্কর বিষ নয় অ্যাটলিস্ট। যাই হোক, ভেবে দেখো, ব্যাপারটা তো ভেষজ, পুরো জিনিসটাই তো ভেষজ একটা জিনিস। ওকে, যে কারণে অবশ্যই তার উপর আমার ভীষণ ভক্তি শ্রদ্ধা সবই আছে, কিন্তু ওই মানে মানুষের এখনও মেজরিটি মানে আমাদের দেশে অ্যাটলিস্ট সেরকম একটা পপুলারিটি হয়তো আসেনি, যে কারণে এই কোর্স করার পর তুমি যদি প্রাইভেট প্র্যাকটিসও করো তাহলেও অবশ্যই তোমাকে খুব চ্যালেঞ্জের মুখে হয়তো পড়তে হতে পারে, কিন্তু আলটিমেটলি তুমি যদি সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করার ক্ষমতা রাখো অবশ্যই তুমি দুর্দান্ত একটা কেরিয়ার তৈরি করতে পারো, অবশ্যই সেটা তোমার ওপর। এবং হোমিওপ্যাথি মেডিসিনের ক্ষেত্রেও আমি সেম কথাই বলবো। আমি জানি এই মেডিসিনও কিন্তু অনেক ক্ষেত্রেই অ্যালোপ্যাথি মেডিসিনের চেয়েও বেটার কাজ করে, যেখানে সাইড এফেক্ট একদম নমিনাল থাকে, সবই ঠিক, কিন্তু তাও যেন কোনো একটা জায়গায় ওই অ্যালোপ্যাথি মেডিসিনের কাছে এসে
অনেকটাই পিছিয়ে রয়েছে। তো অবশ্যই এই কেরিয়ারটাও কিন্তু চ্যালেঞ্জিং। আমি বলছি না যে কোনো হোমিওপ্যাথি ডাক্তার বা কোনো আয়ুর্বেদ ডাক্তার তারা সেই লেভেলে যেতে পারে না, অবশ্যই যায়। আমি সেই জন্য বলছি, যদি চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা রাখো, যদি ট্র্যাডিশন ভেঙে এগোনোর ক্ষমতা রাখো, তাহলে অবশ্যই এই টাইপের কোর্স কিন্তু তোমরা চয়েস করতে পারো। দেন বিপিটি, ফিজিওথেরাপিস্ট, এই যে মানে ফিজিওথেরাপিস্ট নিয়ে যে ব্যাচেলার ডিগ্রি, এটা করার পরও আমাদের দেশে আছে লিমিটেড অপশানস আছে, জব অপরচুনিটিতে আছে কিন্তু লিমিটেড, বা নিজেও প্র্যাকটিস করতে পারো। সেখানেও ফিজটা ওই মানে বিশাল আপ টু দ্য মার্ক নয়। কিন্তু বিদেশে গিয়ে যদি তুমি এই অপশানস নাও না, বিদেশে এর এক্সপোজারটা একটু বেশি। ওকে, যে কারণে এখানে দেখো লেখাই আছে জব ওরিয়েন্টেড বাট লিমিটেড গ্রোথ আনলেস ইউ গো অ্যাব্রড। বিদেশে মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এই ফিজিওথেরাপিস্টদের কিন্তু ভীষণ কদর আছে। ওকে, দেন বিএসসি ইন অ্যালাইড হেলথ, সাপোর্টিভ রোলস নট কোর ডক্টরস, অ্যাভয়েড ওভার প্রমোটিং। তো বিএসসি ইন অ্যালাইড হেলথ ব্যাপারটা কি সেটা তোমরা দেখে নেবে এবং আইডিয়া করে নেবে যে কি বলতে চেয়েছি। বা এখানে কিন্তু এই কিছুটা ওভার প্রমোট করে অনেক জায়গায়, আমি দেখেছি অনেক ওয়েবসাইটে এই সব কোর্সগুলো নিয়ে একটু বেশি মাতামাতি করা হয়। তো যদি তোমার মনে হয় যে হ্যাঁ সেটা ঠিক, ন্যায্য, ঠিকঠাক আছে, তাহলে তুমি নিতেই পারো। দেখো একটা কোর্স 4 বছরের কোর্স, সেটা কিন্তু মানে পড়াশুনো নিশ্চয়ই তো অনেক কিছু শেখার ব্যাপার আছে, না হলে আর কোর্সটা হলো কী করে। কিন্তু ওই যেটা বলেছিলাম যে জবের অপশান না ওই লেভেলের নেই, যেটা প্রথম 3টে মানে যতটা তুমি কেরিয়ার একদম শিওর একটা, মানে যদি ঠিকমতো অ্যাটলিস্ট মানে যদি পড়াশোনাটা ঠিকমতো করো, নিজের স্কিলটা ঠিকমতো বিল্ড করো, ওই 3টে যে মানে মানে কোর্সের কথা বলেছিলাম, ওই বিডিএস, দেন নার্সিং, দেন বায়োটেকনোলজি, এই 3টে নিয়ে যদি তুমি কেরিয়ার চুজ করো, অবশ্যই তুমি সাকসেসফুল হবে। অবশ্যই কোথাও না কোথাও তুমি একটা ভালো চাকরি পাবেই বা একটা ভালো প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারবে। ওকে, একজন ভালো প্রফেশনাল হয়ে উঠতে পারবে। কিন্তু এইগুলো একটু চ্যালেঞ্জিং, মানে এইগুলো খুব ভালো করে পড়াশোনা করার পরেও তোমাকে কিন্তু লেগে থাকতে হতে পারে, একটু বাধার সম্মুখীন হতে পারে। তো যে কারণে বলেছিলাম যে একটু যদি চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা রাখো, একটু যদি ওই ফ্লোয়ের বিপরীতে গিয়ে, মানে সেই ঢেউয়ের বিপরীতে গিয়ে যদি এগোনোর ক্ষমতা রাখো, তবেই এই টাইপের কেরিয়ার চয়েস করবে। এবং সেম জিনিস কিন্তু বি ফার্মার ক্ষেত্রেও একমাত্র আমি বলবো, যদি তোমার নিজের কোনো মেডিকেল শপ ওপেন করার ব্যাপার থাকে বা কোনো বড় মেডিকেল শপে তুমি যদি কাজ করার প্রতিশ্রুতি পেয়ে থাকো বি ফার্মা করার পরে, এই টাইপের যদি কোনো ব্যাপার থাকে, তাহলে অথবা যদি এম ফার্ম করো, জি প্যাটের মতো এক্সাম দিয়ে, নিশ্চয়ই জানো জি প্যাটের মতো এক্সাম দিয়ে যদি এম ফার্ম করার মানে টার্গেট নিয়ে থাকো, তবেই কিন্তু বি ফার্ম মানে করো। তা এবং তখনই কিন্তু যদি এম ফার্ম করতে পারো, তবেই কিন্তু একটা দুর্দান্ত কেরিয়ার আশা করতে পারো। বি ফার্মা করেও যে দুর্দান্ত কেরিয়ার করা যায় না তা আমি বলছি না, অবশ্যই পাওয়া যায়, কিন্তু সুযোগটা কম। অবশ্যই পাওয়া যায়, সুযোগটা কম। তো যাই হোক, এই যে 4টে অপশান, বিএইচএমএস বা বিএএমএস, দেন বিপিটি, বিএসসি অ্যালাইড হেলথ, বি ফার্মা, এই প্রত্যেকটাও কিন্তু অবশ্যই এগুলো প্রত্যেকটাই ভালো এমবিবিএস অল্টারনেটিভ বলা যায়, কিন্তু ওই লেভেলের নয়। টপ 3 যদি বলি তাহলে ওই প্রথম 3টে, বিডিএস, দেন নার্সিং, দেন বায়োটেকনোলজি। যাই হোক, যদি এই টাইপের কোনো কোর্স নিয়ে আমার থেকে এক্সট্রা আরও কিছু জানতে চাও, বা যদি তোমার পিসিএমবি কম্বিনেশান থাকে, পিসিবি শুধু নয়, তার সঙ্গে ম্যাথামেটিক্সটাও যদি থাকে, তাহলে এইগুলো ছাড়াও আরও কী কী অপশান তোমার জন্য ওপেন হতে পারে, আরও কোন কোন বেটার মানে অপরচুনিটিস তোমার জন্য খোলা থাকতে পারে, এই সমস্ত বিষয় নিয়েও যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের কমপ্লিট হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা ভালো, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।